লেখক দেবাশিস জানার রাজেন্দ্র ভিলা। সেদিন বিকেলের দিকে পড়ার টেবিলে কিছু ব্যক্তিগত কাজ করছিলাম। হরিপদ আমাকে এসে বলে কারা যেন আমার সাথে দেখা করতে এসেছে। দেখা করতে আসা মানে নতুন কোনো কেস। আমি বললাম বসার ঘরে বসতে বল, আর একটু চা করে আন ওদের এবং আমার জন্য। ও চলে গেল। ওই হরিপদকে নিশ্চয়ই ভাবছেন ও আমার বাড়িতেই কাজ করে। খানিক বাদে কাজটা সেরে বসার ঘরে গিয়ে দেখি ৩ জন লোক বসে আছে। সবার বয়স আনুমানিক ৪০-৪২ হবে, এর বেশি না। ঘরে ঢুকতেই উঠে দাঁড়িয়ে নমস্কার জানালো। আমিও প্রত্যুত্তরে নমস্কার করে বসতে বললাম। আমিও গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। তাদের মধ্যে একজন শুরু করলো, আমরা নিশ্চিন্দপুর থেকে আসছি, কয়েক মাস ধরে খুব বিপদের মধ্যে আছি। আমি বললাম, মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে, বলুন কি বিপদ? আমাদের গ্রামে এক রাজপ্রাসাদ আছে, নাম রাজেন্দ্র ভিলা। ওখানে যেই থাকতে আসে তাকে মেরে ফেলা হয়। গ্রামের লোকের ধারণা ওখানে কোনো অশরীরী আছে, মানে ভূত এরকম কিছু। তখনই হরিপদর আগমন হলো চা নিয়ে। আমি হরিপদর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, হরি, এনাদের আগে বলে দিসনি যে আমি ওঝা তান্ত্রিকের কাজ করি না? সে তো মাথা নেড়ে বলে, না তো বাবু, ওনারা তো জিজ্ঞেস করেননি। আমি আবার হেসে ওনাদের বললাম, আমি তো গোয়েন্দা, তান্ত্রিক নই তো। লোকটি বলল, মশাই মজা করবেন না, এই যুগে ভূত বলে কিছু হয় না, এটা একটা গুজব। আমরা জানতে চাই এটার পেছনে কে বা কি আছে, তাই আপনার কাছে আসা। বলেই ফোনে থাকা ছবিটা আমায় দেখালো। বলল, দেখুন কি নৃশংসভাবে মেরেছে। আমি চায়ের কাপগুলো হাতে হাতে দিয়ে নিজের জন্য একটা কাপ নিয়ে অন্য হাতে ফোনটা নিয়ে ছবিটা দেখতে লাগলাম। দেখেই তো আমার পুরো শরীর শিহরণ খেলে গেল। কি সাংঘাতিক ছবি! একটা পায়ের হাঁটু থেকে বাকিটা নেই, অন্য পায়ের ওপর মাংস নেই, শুধু সাদা হাড়টা আছে লাল রক্তে মেশানো। মাথার পেছনটা চিবিয়ে খাওয়া, চোখ দুটো খুবলে খাওয়া। দুটো হাতের একটা নেই, আর একটা দেখে মনে হচ্ছে চিবিয়ে খেয়ে আবার মুখ থেকে বের করেছে, মানে যাকে উগড়ে দেওয়া বলে। পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি বেরিয়ে আছে, সাথে লাল লাল রক্ত। আর দেখতে পারলাম না, চাটাও আর খেতে পারলাম না। চা রেখে বললাম, কোনো হিংস্র প্রাণী হতে পারে হয়তো। সে বলল, প্রাণী হলে তো পুরোটাই খেত, আর তাছাড়া সে তো কোথাও নিয়ে চলে যেত, রেখে তো যেত না। আমি বললাম, কেউ দেখতে পেল না? বলল, এ তো 2 দিন ধরে নিখোঁজ ছিল, তারপর যেদিন পেলাম সেদিন এই অবস্থা। আগেও 3টে হয়েছে। বাড়ির মালিক কিছু করছে না? না, উনি চান না কেউ জানুক এটার ব্যাপারে, তাহলে কেউ আর আসবে না ওই বাড়িতে। অনেক পুরনো বাড়ি তো, তাই মাঝে মধ্যে কেউ কেউ থাকতে আসে, বেশ মোটা টাকা ভাড়াও দেয়। থানায় যাননি? সেখানেও নগেন্দ্রবাবুর মানে বাড়ির মালিকের সাথে যোগ আছে, কিছু করবে না। বাধ্য হয়ে আপনার কাছে এসেছি, কিছু করুন। বাড়ির মালিক থাকে না? না, আগে থাকতো, এখন ওই বাড়ি থেকে অনেকটা দূরে বাড়ি করে সেখানেই আছে। কে কে থাকে বাড়িতে? নগেন্দ্রবাবুর স্ত্রী সাথে থাকেন আর ছোট ছেলে। বলেই থেমে গিয়ে বাকিদের দিকে তাকিয়ে চোখের ইশারায় যেন নিজেদের মধ্যে কিছু বলল। তারপর আমাকে আবার বলতে শুরু করলো, মানে ছেলে মহেন্দ্র বাইরে থাকে, চাকরি করে, সেখানেই পরিবার নিয়ে থাকে, আর ওই পুরনো বাড়িতে কেউ থাকে না। কি নাম বললেন বাড়িটার? রাজেন্দ্র ভিলা। বাহ, বেশ ইন্টারেস্টিং নাম তো। তা রাজেন্দ্র বুঝি কোনো পূর্বপুরুষের নাম? এতক্ষণ একজনই কথা বলছিল, কিন্তু আমার এই প্রশ্ন শুনে অন্য একজন শুধু বলল, না ওটা। বলার পরই বাকি 2 জন ওর মুখের দিকে এমন ভাবে তাকালো যে সে আর কিছু বলার সাহস পেল না। আমি পুরো ঘটনা দেখেও না দেখার ভান করে বললাম, তাহলে তাহলে কার নাম? এরপর আমার একটা জরুরি কল আসাতে ওরা কি উত্তর দিল, আদৌ উত্তর দিল নাকি দিল না, কিছুই শুনতে পেলাম না। ওদের তাড়াতাড়ি বিদায় জানিয়ে পরে যাব এ কথা জানিয়ে ফোনটা নিয়ে ভেতরে চলে গেলাম। সেদিনের পর আমার ব্যক্তিগত কাজের চাপে ওই ঘটনার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। মনে না রাখার আরও একটি কারণ হলো, আমি ভেবেই নিয়েছিলাম কোনো হিংস্র প্রাণী হবে হয়তো, যারা মাংস খায়। বাঘ বা সিংহ হলেও হতে পারে, হয়তো কোনো মাংসাশী হিংস্র প্রাণী শিকারে বেরিয়েছিল। কিন্তু আমার ভুল ভাঙলো আবার যখন একই ঘটনার পুনরাবৃত্তি হলো। যদিও ওদের কথা মতো এরকম একই ঘটনা আগেও ঘটেছে। শীতের বিকেলে পড়ন্ত রোদ্দুরে চেয়ারের শরীরটা হেলিয়ে দিয়ে গল্পের বই পড়ছিলাম।
ঠিক তখনই আগমন হলো পূর্ব পরিচিত নিশ্চিন্তপুরের সেই বাসিন্দাদের। তবে এবার 3 জন না, 2 জন। যাকে কথা বলতে গিয়ে আটকে দেওয়া হয়েছিল সে আসেনি। বোধহয় বেফাস কিছু বলে দেবে তাই সঙ্গী করেনি। তাদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। এসেই বললেন, আপনি তো ভূত বলে মজা করে উড়িয়ে দিয়েছিলেন, দেখুন আবার এক জিনিস। মোবাইলে ছবিটা বের করে আমার হাতে দিতেই দেখলাম আরও এক নৃশংস হত্যা, যেটা আত্মহত্যা কখনোই নয়। ছবিটা ছিল এরকম, পুরো মাথাটা নেই, একটা হাত কামড়ে খাওয়া, একটা পায়ের পুরোটা নেই, আর একটার হাঁটু পর্যন্ত নেই। বুক থেকে পেটটা কেটে ভেতরের অঙ্গগুলো বের করে নেওয়া হয়েছে, যেমন হৃৎপিণ্ড নেই, 2টো কিডনি নেই। দেখলে মনে হবে যেন কোনো অভিজ্ঞ মানুষ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কেটে বের করে নিয়েছে। পুরো পেটটা কেটে চিরে দেওয়া হয়েছে। দেখলে মনে হবে কোনো ডাক্তার অপারেশন করার পর আর সেলাই করেনি। কি বীভৎস লাগছে দেখতে। ভালো করে পর্যবেক্ষণ করলাম ছবিটা। কোথাও যেন এবার আমার মনে হলো এটা তো কোনো শিকারী হিংস্র জানোয়ারের হতে পারে না, কারণ বড় সাইজের ক্যানাইনের চিহ্ন তো নেই। মানুষের সামনের 2টো বড় দাঁতের পর দুপাশে যে 2টো দাঁত থাকে তীরের ফলার মতো দেখতে, সেই দাঁতগুলোর নাম ক্যানাইন। এই দাঁতের সাহায্যে গভীর ক্ষত করা যায়। যেসব প্রাণী শিকার করে, কাঁচা মাংস খায়, সাধারণত তাদের ক্যানাইন সাইজে বড় এবং অনেক তীক্ষ্ণ হয়, যাতে খুব সহজে মাংস ছিঁড়ে খেতে সুবিধা হয়। যেমন বাঘ, সিংহ, তাছাড়া শেয়াল ইত্যাদি প্রাণীর ক্যানাইন খুব তীক্ষ্ণ হয়। মানুষ রান্না করা সেদ্ধ মাংস খায়, ফলে তাদের ক্যানাইন এতটা তীক্ষ্ণ না হলেও চলে, আর সাইজে ছোটও হয়। সেরকম কোনো গভীর ক্ষত দেখতে পেলাম না। আর তাছাড়া ওই গ্রামের ধারে পাশে কেন 1000 কিমির মধ্যেও এমন কোনো গভীর জঙ্গল নেই যেখানে বাঘ থাকতে পারে। আর সিংহ তো প্রশ্নই ওঠে না। আর হায়না বা নেকড়ে জাতীয় যে সমস্ত মাংসাশী প্রাণী আমাদের দেশে পাওয়া যায়, তাদের এতটা সাহস হবে না যে একটা জীবন্ত মানুষকে খেয়ে ফেলবে। যদি জলে বলি তাহলে কুমির হতে পারে, কিন্তু সে তো জলে টেনে নিয়ে যাবে, ডাঙায় তো রাখবে না। তাহলে কি হতে পারে? ওখানে গিয়ে না দেখলে বোঝা মুশকিল। আমি জিজ্ঞেস করলাম, কোনো কি নির্দিষ্ট দিন বা তারিখ ধরে হচ্ছে এগুলো? মাথা নেড়ে বলল, না সেরকম কিছু না, তবে এতদিন যতগুলো মারা গেছে সবাই ওই রাজবাড়িতেই থেকেছিল, আর এগুলো রাত্রের দিকেই হচ্ছে। এক রাত্রে নিখোঁজ, তার 2 দিন পরেই এমন অবস্থায় পাওয়া যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, একটা ঘটনার পর কতদিন পর পরের ঘটনা ঘটছে? বলল, সেরকম কোনো ঠিক নেই। প্রথম যেটা হয়েছিল তার প্রায় 2 মাস পর দ্বিতীয়। আবার দেখুন না, আজ থেকে 1 মাস আগেই আগের ঘটনাটা ঘটেছিল। তবে এটুকু বলতে পারি, ওই বাড়িতেই এসব হচ্ছে। আপনি যদি গিয়ে দেখেন খুব উপকার হয়। আমি বললাম, কিন্তু আমার পারিশ্রমিকটা তো অনেকটাই বেশি, পোষাবে তো আপনাদের? বলল, ওসব নিয়ে ভাববেন না, আমরা সবাই মিলে দিয়ে দেব, শুধু আপনি খুঁজে দিন, এটুকুই অনুরোধ। আচ্ছা আপনারা যান, আজ আমি আগামীকাল বা আগামী পরশু আসছি, কথা দিলাম। নিশ্চিন্তপুর এখান থেকে প্রায় 150 কিমির মতো হবে, সুতরাং এবেলা গিয়ে সেবেলা ফিরে আসাই যায়। ব্যাস, বেরিয়ে পড়লাম আমার বাহন মাহিন্দ্রা এক্সইউভি 700-কে নিয়ে। চালকের আসনে আমি বিদ্যমান এবং যাত্রী বললেও আমি একাই। সাথে রইল একটা ব্যাগ, যাতে নিলাম একটা ডায়েরি, একটা লাল আর একটা কালো কলম, একটা টর্চ, একটা ক্যামেরা আর লাইসেন্স প্রাপ্ত একটা 0.22 ইঞ্চ রিভলভার। ডায়েরি কলমটা কিছু লেখার জন্য নিলাম, চোখে দেখে যদি ভুলে যাই তাই ছবি নেওয়ার জন্য ক্যামেরাটা নিলাম। যদিও মোবাইল আছে, তবুও ক্যামেরা নেওয়াটা ঠিক মনে হলো। পুরনো বাড়ি তো, তাই টর্চ আর নিজের আত্মরক্ষার্থে শত্রুকে ঘায়েল করতে রিভলভার নিলাম। সাথে খাবার, জল আর নিজের মোবাইল। হরিকে আসতে সন্ধে হবে বলে বেরিয়ে পড়লাম। রাস্তায় একে ওকে জিজ্ঞেস করে অবশেষে বেলা 11টার দিকে পৌঁছলাম নিশ্চিন্তপুর। সুন্দর গ্রাম। গ্রামটি খুব বড় নয়, প্রায় 90 থেকে 100 ঘরের বসতি। ঘন জঙ্গল নেই ঠিকই, কিন্তু গাছপালার অভাব নেই। মাঝখান দিয়ে পাকা রাস্তা চলে গিয়েছে, তার 2 ধারে সবুজ ক্ষেত দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। একটা মাঠে কিছু গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, রাস্তার ধারেও হাঁস মুরগি খেলে বেড়াচ্ছে। কেউ কেউ মাঠে কাজ করছেন। মাঠে দেখলে মনে হয় যেন সর্ষে ফুলের মেলা বসেছে। মনে হয় যেন আমি আসার খবর পেয়ে ওরা আমায় সংবর্ধনা জানাতে এসেছে। পাখির কলতানে তো বাতাস মুখরিত, সে বলার অপেক্ষা রাখে না।
বাচ্চারা এক জায়গায় খেলাধুলা করছে, কেউ বা মারামারি করছে, কেউ বা কান্নাকাটি করছে। এক কথায় অসাধারণ দৃশ্য। মনে হয় যেন প্রকৃতি তার নিজস্ব রং তুলি দিয়ে খুব দক্ষতার সাথে নিপুণ হাতে এগুলো সৃষ্টি করেছে, যার কোনো বিকল্প নেই। আমার গাড়ি গ্রামে ঢুকতেই কিছু জন কৌতূহল নিয়ে তাকালো, কিন্তু কাছে এসে জিজ্ঞেস করার সাহস পেল না। একটা দোকানের সামনে কিছু লোককে বসে থাকতে দেখে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করতে যাব, ঠিক সেই সময় মনে পড়ল এখান থেকে যারা আমার বাড়ি গিয়ে আমায় খবর দিয়েছিলেন তাদের তো নাম জানা হয়নি। অগত্যা ওদের কথা বাদ দিয়ে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করলাম, আচ্ছা শুনুন, এখানে রাজা নগেন্দ্রবাবুর বাড়িটা কোথায় বলতে পারবেন? কথাটা শুনেই যেন কিছুটা ভয় পেয়ে গিয়ে আমাকে ঘুরে জিজ্ঞেস করলেন, ওনার সাথে দরকার নাকি ওনার বাড়ির সাথে? আমি বললাম দুটোর সাথেই। বয়স্ক মতো একজন বললেন, দেখো বাবা, ওই বাড়িতে যেও না, ওই বাড়ি ভালো না। বললাম, কেন? বলল, ওই বাড়িতে ভূতের দানব থাকে, বাড়িতে কেউ থাকলেই তাকে ছিঁড়ে খায়। আমি বাবা বয়স্ক লোক, তোমার গুরুজনের মতো পরামর্শ দিচ্ছি, ওখানে যেও না। বললাম, আপনারা কি কাউকে দেখেছেন? বলল, আমরা দেখিনি, তবে অনেকেই দেখেছে। আচ্ছা, আসলে এখান থেকে কয়েকজন আমার কাছে গিয়েছিল বাড়িতে কি আছে খোঁজার জন্য। আমার কথা শেষ না হতেই একজন ছোকরা মতো লোক বলে উঠল, আপনি তমাল বাবু? আমি বললাম, হ্যাঁ। সে বাকিদের উদ্দেশ্যে বলল, আরে বুঝলে না, আমাদের গোসাই আর কালু গিয়েছিল ওনার কাছে, আমরাই তো পাঠিয়েছিলাম। আমি আন্দাজ করলাম যারা আমার কাছে গিয়েছিল তাদের নাম গোসাই আর কালু, কিন্তু কোনটা কার নাম সেটা আমি জানি না। আমি বললাম, হ্যাঁ দুজন গিয়েছিল, কিন্তু তাদের নাম জানি না। কথাটা শুনেই যেন আরো আতিথেয়তা বেড়ে গেল। তড়িঘড়ি করে একটা চেয়ারে আমায় বসিয়ে 1 কাপ চা আর কিছু বিস্কুট বাড়িয়ে দিল আমার সামনে। তারপর একজন বলল, জানে পাল, গোসাইকে ডেকে আন। তৎক্ষণাৎ আর একজন ছুটল তাকে ডাকতে। বেশ দারুণ চা করেছেন। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? তাদের মধ্যে একজন বলতে লাগলেন, আগে রাজা এবং রাজার পরিবার ওই বাড়িতেই থাকতো। আসলে উনি রাজা নন, ওনার পূর্বপুরুষ রাজা ছিলেন, সেই সূত্রেই ওনাকে রাজা বলি। রাজা নগেন্দ্র নারায়ণ রায়। টাকা ছাড়া কিছুই বোঝেন না। আগে উনি ওই রাজেন্দ্র ভিলাতেই থাকতেন, কিন্তু বাড়ির কিছু অংশ ভেঙে পড়ায় উনি বেরিয়ে গিয়ে অন্যত্র বাড়ি করেছেন। আমি একটু বাধা দিয়ে বললাম, তাহলে এখন রাজাবাবুর সোর্স অফ ইনকাম মানে আয় কোথা থেকে হয়? ওই যে বাড়িটা ওটাই ভাড়া দেন, তাই তো ওগুলোকে গুজব বলে ছড়িয়ে দেন, কোনো সমাধান করতেও চান না আর কাউকে করতেও দেন না। আমি জানতে চাইলাম, রোজ তো আর বাড়িতে ভাড়াটিয়া আসে না, তখন কোথা থেকে আয় হয়? বলল, কিছু জমি আছে এখনো ওনার, ওখান থেকেই আসে। ওই যে দেখুন না, ওই তালগাছ পর্যন্ত পুরোটাই ওনার। জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই দানবকে কেউ দেখেনি? আসলে ওই বাড়িতেই আসে তো, আর বাড়িটা একটু একধারে, আশেপাশে কোনো বাড়ি নেই, তাই আমাদের চোখে পড়েনি। তবে কানু সোরেন বলছিল সে দেখেছে। কানু আবার মদ্যপান করে, তো কি দেখতে কি দেখেছে এখন। ঠিক এই সময় পূর্ব পরিচিত গোসাই বাবুর আগমন হলো, যে আমার বাড়িতে আগেই গিয়েছিল। হাতে পায়ে কাঁধার চিহ্ন, সম্ভবত মাঠে কাজ করছিল। মাথায় গামছা বাঁধার ফলে প্রথমে চিনতে অসুবিধে হলেও পরে বুঝতে পেরেছিলাম। এসেই আমায় নমস্কার জানিয়ে বলে, তমাল বাবু, খুব ভালো লাগলো আপনি এসেছেন দেখে, অসংখ্য ধন্যবাদ। গোসাই আসার আগে যে প্রসঙ্গে আলোচনা হচ্ছিল সেই প্রসঙ্গে একজন বলে উঠল, আর একজন দেখেছে ওই পাড়ার হাড়ু ময়রার ছেলে নবীন। শুনে হট্টগোল পড়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে তাদের হট্টগোলের ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। কিছুক্ষণ শোনার পর বুঝলাম, নবীন বাচ্চা ছেলে, সে এক রাত্রে ওই বাড়ির পাশে রাস্তায় যাচ্ছিল, তখন সে দেখে একটা লোক ওই বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে, কাউকে যেন ডাকছে। কিন্তু গ্রামবাসী কিছুতেই মানতে রাজি নয়, কারণ ভূতের দানবের চেহারা কখনো মানুষের মতো হয় না। সুতরাং সে ছেলে মানুষ যা দেখেছে পুরোটাই ভুল। রাতের অন্ধকারে কি বলতে কি দেখেছে। হট্টগোল থামানোর জন্য আমি বললাম, গোসাই, আমি রাজাবাবুর সাথে দেখা করতে চাই, তার সাথে ওই বাড়িটাও দেখতে চাই। গোসাই বলল, চলুন তাহলে। তারপর গোসাই সহ উপস্থিত সবাই আমাকে বলল, বাবু, আপনি যে খুঁজতে এসেছেন ওটা রাজাবাবুকে বলবেন না, আর আমরা যে আপনাকে এখানে ডেকেছি সেটাও বলবেন না। বললাম, কি আশ্চর্য, তাহলে আমার পারিশ্রমিক কে দেবে? ওটা আমরাই দেব।
দেখো, ভেবে বলছো তো? আমার পারিশ্রমিকটা কিন্তু একটু বেশি। তারপর একটু হেসে বললাম, আচ্ছা ঠিক আছে, চলো গোসাই, আগে তো পরিশ্রম করি, তারপর না হয় পারিশ্রমিক নিয়ে ভাববো। গোসাইকে গাড়িতে তুলে চললাম রাজবাড়ির দিকে। পথে যেতে যেতে গোসাইকে জিজ্ঞেস করলাম, কানু সোরেন কি সত্যি দেখেছে? তা বলতে পারবো না, সে তো অর্ধেক সময় মদ খেয়ে থাকে। তাছাড়া বুড়ো মানুষ চোখেও ভালো দেখে না, অন্ধকার রাত জানি না কি দেখেছে। তাহলে তোমরা জানলে কিভাবে? আরে ওই তো চা দোকানে এসে বলছিল একদিন। ওর সাথে একবার দেখা করতে চাই, আগে চলো রাজবাড়ি। রাজবাড়ি বলা ভুল, কারণ উনি এখন রাজাও নন, আর এই নতুন বাড়িতে রাজা ছিলেন না। উনি নিজেই থাকার জন্য করেছেন, আসল রাজবাড়ি কিছুটা ভেঙে যাওয়াতে। বাড়ির দরজার সামনে গাড়ি এসে থামলো। বাড়ির প্রধান দরজায় দুপাশে দুটো সিংহের মূর্তি করা। একটা দারোয়ান দাঁড়িয়ে। অনেক কসরত করে ভুলিয়ে বুঝিয়ে অবশেষে দারোয়ানের কাছ থেকে অনুমতি পেলাম ভেতরে যাবার। প্রধান দরজা পেরিয়ে একটা গাড়ি যাবার মতো সরু রাস্তা একদম উঠোন পর্যন্ত চলে গিয়েছে। সেই রাস্তা বরাবর গিয়ে একজন কাজের লোকের থেকে জানতে পারলাম নগেন্দ্রবাবু বাগানে গাছে জল দিচ্ছেন। আমরা সোজাসুজি বাগানে গেলাম। আমরা না, বরং বলা ভালো আমি একাই, কারণ গোসাই মেইন গেটের সামনে আমায় দেখিয়ে দিয়ে চলে গেছে। আমি দেখলাম একজন মালি ফুল গাছে জল দিচ্ছে, আর একজন দাঁড়িয়ে তার পরিচালনা করছে। বেশভূষা কথাবার্তা শুনে মনে হলো উনি নগেন্দ্রবাবু। আমাকে দেখতে পেয়ে বেশ ভারী গলায় বললেন, কি চাই? আমি একটু থতমত খেয়ে আমতা আমতা করে বললাম, আপনার রাজবাড়িটা। উনি আরো জোরে বললেন, মানে? বললাম, আপনার রাজবাড়িটা অনেক পুরনো তো, ওটা নিয়েই কিছু লেখালেখি করতে চাই। আমি সামান্য লেখালেখি করি, পুরনো প্রাসাদ, পুরনো বাড়ি, এসব নিয়ে। তাই ওই বাড়িতে কিছুদিন থাকতে চাই। জিজ্ঞেস করলেন নাম কি? বেশি ঘাবড়ে গিয়ে আসল নামটাই বলে দিলাম, তমালকান্ত সান্যাল। মনে ভয় হচ্ছিল যদি বুঝতে পেরে যায় আমার উদ্দেশ্য। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, নামটা যেন কোথায় শুনেছি। আমি বিপদ বুঝে কথাটা চাপা দেওয়ার জন্য বললাম, আগে ভাড়াটা কত? উনি নিজেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন যেন, তাই হয়তো আমার কথা শুনতে পাননি। আমি আবার বললাম, ভাড়াটা কত দেব? এবার বোধহয় আমার প্রশ্ন শুনতে পেলেন। বললেন, ভাড়া দিনে 1000 টাকা। একটা গোটা দিন মানে দিন এবং রাত কাটালে 800 টাকা, বা শুধু যদি একটা রাত্রের জন্য থাকেন, মানে সন্ধ্যায় আসেন সকালে চলে যান, তাহলেও 800 টাকা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এমন অদ্ভুত নিয়ম কেন? বললেন, আমার ইচ্ছে তাই। আমার বাড়ি, আমি কিভাবে ভাড়া সেট করব সেটা আমার ব্যাপার। আপনার পোষালে থাকবেন, না হলে থাকবেন না, ব্যাস। কথাবার্তায় বোঝাই গেল একটু খামখেয়ালি মানুষ, বেশি চটিয়ে লাভ নেই। বললাম, ঠিক আছে, একটু কি দেখা যেতে পারে? মানে আমি অন্যদিন এসে রাত কাটাবো, আজ শুধু একটু দেখে যেতে চাই, দেখা যাবে? উনি বিরক্ত হয়ে বললেন, যান উঠোনে গিয়ে দাঁড়ান, আমি কাজটা করে নিয়ে যাচ্ছি। আশ্চর্য মানুষ তো, লোক তো ঘরে গিয়েও বসতে বলে। যাকগে, আমি চুপচাপ উঠোনে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, দাঁড়িয়েই থাকলাম, বসলাম না এই কারণেই যদি আবার চটে যান। উনি তো দাঁড়াতে বলেছেন, বসতে তো না। প্রায় 30 মিনিট দাঁড়ানোর পর উনি আসলেন। উনি আসতেই ঘরে একটু ঢুকে দেখার জন্য আমি জিজ্ঞেস করলাম, একটু জল পাওয়া যাবে? আবার বিরক্ত হয়ে বললেন, কেন? বললাম, একটু চোখে মুখে দেব। আবার মুখের দিকে তাকাতেই আমি আবার বললাম, একটু খেতামও। বাইরে গিয়ে খাবেন, আসুন। আর কি অগত্যা যেতে হলো। বাড়ির মালিক বাড়িতে আসতে না দিলে আর কিভাবে যাই? পৌঁছলাম রাজপ্রাসাদে। বাড়িটা এত পুরনো আর ভয়ঙ্কর যে নতুন কেউ একা আসলে বুকটা একটু কেঁপে উঠবেই। একটা পাঁচিল দিয়ে বাড়িটা ঘেরা আছে, আর সামনে আছে একটা শক্ত লোহার দরজা। প্রাচীরের ভেতরে অনেকটাই জায়গা জুড়ে বিশাল গ্রাউন্ড আছে, সেটা পেরিয়ে আসতে হবে বাড়িতে। গ্রাউন্ড পেরিয়ে বাড়ির কাছে আসলাম। ঢোকার মুখে বড় বড় করে লেখা রাজেন্দ্র ভিলা। নামটা কিন্তু বাড়িটার মতো এত পুরনো না। দেখে মনে হচ্ছে বাড়িটা তৈরি হওয়ার অনেক পরে নামটা লেখা হয়েছে। রাজেন্দ্রকে এটা আর জিজ্ঞেস করার সাহস পেলাম না, যদি রেগে যান। বাড়ির মেইন দরজা পেরিয়ে ঘরে ঢুকলাম। ভেতরেও একটা ছোট গ্রাউন্ড আছে। গ্রাউন্ডের দুই পাশে, মানে পূর্ব এবং পশ্চিম দিকে রয়েছে বড় বড় বারান্দা। বারান্দা পেরোলেই কয়েকটা ঘর আছে। গ্রাউন্ডের উত্তর দিকে রয়েছে বড় একটা হল ঘর, কোনোটাতেই তালা দেওয়া নেই। আশ্চর্যের বিষয়, একদিকের একটা ঘরে তালা দেওয়া। যদি সব তালা দেওয়া থাকতো তাতে আশ্চর্যের কিছু ছিল না, কিন্তু ওই একটাই তালা দেওয়াতে আরো কৌতূহল জাগিয়ে দিল। দেওয়ালে কিছু কিছু জায়গায় চুন সুরকি উঠে গেছে। একটা দিকের ঘরে দেখলাম নতুন মেরামত হয়েছে, সম্ভবত এটাই ভেঙে পড়েছিল।
এদিক ওদিক ঘরগুলো দেখে তালায় হাত দিতেই আবার সেই ভারী গলায় বলে উঠলেন, কি করছেন? একেই ফাঁকা বাড়ি, তার ওপর ভারী আওয়াজ। এই দেওয়াল ওই দেওয়াল প্রতিধ্বনিত হয়ে বেশ লাগছিল আওয়াজটা। তবে আমার গলাও যে খারাপ সেটা নয়, শুধু আমার উদ্দেশ্য যাতে মাঠে মারা না যায় সেজন্যই একটু আমতা আমতা করেই বলছি, যাতে উনি বুঝতে পারেন আমি ভয় পাচ্ছি। আমি বললাম, আগে এই ঘরটা দেখা যায় না? না। কেন না? মানে এই ঘরে কি গুপ্তধন লুকিয়ে রেখেছেন নাকি? বলেই একটু হেসে ফেললাম। উনি কিন্তু সেই গুরুগম্ভীর ভাবেই বললেন, ফাজলামি বন্ধ করুন, আর যদি দেখা হয়ে যায় তাহলে আসতে পারেন। বলেই বাড়ি থেকে বেরিয়ে আসলেন। আমিও পেছন পেছন আসলাম। বেরিয়ে আসতে আসতে ফোনটা বেজে উঠল। ফোনটা পকেট থেকে বের করতে গিয়ে পকেটে রাখা ঘড়িটার কথা মনে পড়ল। নগেন্দ্রবাবুর উদ্দেশ্যে বললাম, এই ঘড়িটা একটু দিয়ে দেবেন। উনি ঘড়িটার দিকে তাকিয়ে বললেন, কার ঘড়ি? ওই যে এই গ্রামেই থাকে অতুল ব্যানার্জি, তার সাথে আপনার কোথায় দেখা হলো? রাস্তায় গাড়ি নিয়ে আসতে আসতে অসাবধানতাবশত অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওনার সাথে। বেশি কিছু হয়নি, উনি পড়ে যান। খুব ব্যস্ততার মধ্যেই ছিলেন। আমি গাড়ি থেকে নেমে ওনাকে হাতে ধরে দিই, সাথে ওনার জিনিসপত্র তুলে দিই। তারপর উনি চলে যান, কিন্তু এই ঘড়িটা পাশে পড়েছিল। উনি চলে যাওয়ার পর সেটা আমার নজরে আসে। তারপর ওটা কুড়িয়ে নিজের কাছেই রেখেছিলাম। গোসাইকে দিতে গেলাম, সে বললে আপনার সাথে ওনার ভালো বন্ধুত্ব আছে, তাই আপনাকেই দিতে। গোসাই আমায় ওনার পরিচয় দেয়। এই বলে ঘড়িটা একটা টেবিলে রেখে দিই। আমি বললাম, কিছু ছবি তুলতে পারি? পুরনো বাড়ি তো, তাই। অনুমতি পেয়ে ক্যামেরাটা বের করি। যদিও তেমন কোনো প্রমাণ পেলাম না যাতে সন্দেহ করা যায়। দরজা জানলা সব অক্ষত, কোনো পায়ের চিহ্ন নেই। দেওয়াল বা মেঝেতে নখের বা কোনো মানুষকে টেনে নিয়ে যাওয়ার চিহ্ন এসব কিছুই নেই। তবুও সব জিনিস তো আর মনে থাকবে না, তাই কিছু ছবি তুলে রাখা ভালো। হয়তো ছোট কিছু যা নজরে আসছে না, কিন্তু ছবিতে আসলেও আসতে পারে। কয়েকটা ছবি নিলাম বড় হল ঘরের, প্রত্যেকটা ঘরের ভেতর। বাইরে বেরিয়ে পুরো বাড়িটার ছবি নিলাম। তারপর বিদায় জানিয়ে সোজা আবার চললাম সেই দোকানে। প্রায় দুপুর হয়ে এসেছে। দোকানের ভিড় বা আড্ডা তখন কিছুটা কমে গেছে। দুপুর হয়েছে, সেই সকাল থেকে পেটে একটা কিছু পড়েনি। সকালে সেই হরি দই চিড়ে দিয়েছিল, সেই যা। খিদে পেটের অবস্থা কাহিল। দোকানে গিয়ে বললাম, কিছু তো খেতে দাও, সারাদিন তো খাটিয়ে মারলে। শুনে দোকানি বলল, হ্যাঁ বাবু, এক্ষুনি দিচ্ছি। কিছুক্ষণ পরেই সামনে এলো এক থালা ভাত, এক বাটি ডাল, একটা সবজি তরকারি আর একটা বাটিতে মাংস। দারুণ জিনিস। একজন বলল, দেশি মুরগি বাবু, দারুণ স্বাদ। মাংসের কথা শুনতেই খেতে খেতে জিজ্ঞেস করলাম, ওটা কি শুধু মানুষ শিকার করে নাকি অন্য জীবজন্তু? গোসাই বলল, এখনো পর্যন্ত তো মানুষ ছাড়া অন্য কিছু নিখোঁজ হয়নি। বললাম, নগেন্দ্রবাবু কি বাড়ির ভেতরে কাউকে যেতে দেন না? একজন বলল, উনি নিজেকে রাজা ভাবেন আর আমরা প্রজা, তাই ভেতরে ঢোকার অনুমতি নেই। আর কিছু জিজ্ঞেস করলাম না। খাওয়া শেষ করে বললাম, দানবকে যারা দেখেছে একবার তাদের বাড়ি যেতে চাই। গোসাই আমায় নিয়ে গেল। প্রথমে গেলাম কানু সোরেনের বাড়ি। কানু সোরেন, বয়স প্রায় 65। কিছু জিজ্ঞেস করার আগেই ভাবলাম, এর থেকে তেমন কোনো আসার রাস্তা পাওয়া যাবে না। কারণ 1, চোখে ভালো দেখে না। 2, যে দিনের বেলায় মদ্যপান করে সে রাত্রে খাবে না, এটা খুবই অস্বাভাবিক। আর খেয়ে ভুল দেখবে, এটাই স্বাভাবিক। তবুও তার থেকে যা জানলাম তা হলো, দুটো জিনিস ছিল। বাইরে থেকে যেন কি একটা দেখাচ্ছিল ভেতরের কাউকে, ব্যাস এইটুকুই। পরের প্রত্যক্ষদর্শী নবীন, বয়স 15 বছর, নেহাত বাচ্চা নয়। তার দেখা কিছু দৃশ্যের কথা আমায় বলল। সে দেখেছে ওই ভেতরের প্রাচীরের কাছে চুপ করে দাঁড়িয়েছিল, সাথে আরো কেউ ছিল, কারোর জন্য অপেক্ষা করছিল মনে হয়। এরপর আমি বাড়ি ফিরে আসলাম। যা শুনে এলাম তা খাতায় ঝটপট লিখে নিলাম। লিখলাম, 1, যে খুনি সে একা নয়, একাধিক। 2, মানুষ নাকি অন্য কিছু, তার সঠিক প্রমাণ পেলাম না। 3, এখনো পর্যন্ত যতগুলো খুন হয়েছে ওই রাজবাড়িতেই হয়েছে, হয়তো বাড়িটা নির্জন জায়গায় বলে। 4, যারা খুন হয়েছে তারা 2-1 দিন নিখোঁজ থাকার পর মৃত, অর্ধেক বডিটা হলেও পাওয়া গেছে। এরপর তোলা ছবিগুলো মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। বাড়ির চারধারে প্রাচীর দিয়ে ঘেরা, প্রাচীরের ওপর কাটা তারের বেড়া, দরজা দিয়ে ছাড়া শুধুমাত্র প্রাচীর ডিঙিয়ে ভেতরে আসার কোনো সাধারণ মানুষ কেন, কোনো জন্তু জানোয়ারের পক্ষেও সম্ভব নয়। কিন্তু রাত্রে তো দরজা বন্ধ থাকে, তাহলে কোন দিক দিয়ে আসে? দুজনই তো বলল বাইরে থেকে দেখেছে, তাহলে ভেতরে গেল কি করে? আর যদি ওটা না হয় তাহলে কি ওই তালাবন্ধ ঘরটায় কোনো জন্তু রাখা আছে?
আর যারা মারা গেছে তাদের সাথেও তো কেউ না কেউ থাকতে এসেছিল, তারা কি কেউ কিছু দেখেনি? নাকি নগেন্দ্রবাবু তাদেরও কিনে নিয়েছেন? সেটা হবে কেন? নগেন্দ্রবাবু তো বেশ মোটা টাকাই ভাড়া নেন। এরকম কাজ করে তার তো লাভ না হয়ে ক্ষতি বেশি হবে। তাহলে তাহলে কি? প্রশ্ন অনেক, উত্তর একটাই, ওই বাড়ি, ওই রাজেন্দ্র ভিলা। তার আগে ওই মৃত ব্যক্তিদের সাথে যারা এসেছিল তাদের সাথে একবার কথা বলা দরকার। কিছু পাওয়া গেলেও যেতে পারে। তারপর যতজনের সঙ্গে কথা বললাম তাদের উত্তরগুলো এমন, না তো তেমন কিছু দেখিনি। আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম আর ও মাঝে উঠে গেল। তারপর থেকে আর পাওয়া যায়নি, কোনো শব্দ শুনতে পাইনি। একদম বাইরে দরজা বন্ধই ছিল, পাঁচিল টপকে আসাও সম্ভব না। জানি না কিভাবে এমনটা হলো। ওই ঘরটা বন্ধ থাকতেই দেখেছি, ঘরের ভেতর থেকে কোনো কিছুর আওয়াজ শুনতে পাইনি। হ্যাঁ, নগেন্দ্রবাবু একটু রাশভারী গোছের লোক, ওনার নতুন বাড়ি কখনো যায়নি, বলা ভালো উনি যেতে দেননি। ওনার বাড়িতে কে কে আছেন তাও জানি না, তবে গ্রামবাসীরা বলে উনি আর ওনার স্ত্রী সাথে থাকেন। তবে এটাও বলেছে গ্রামবাসীরা ওনার স্ত্রী ওনার মনে থাকে, সশরীরে না। এতদিন পর্যন্ত যা জানা গেল তার রেজাল্ট শূন্য, কারণ এমন কিছু প্রমাণ পেলাম না যার দ্বারা অপরাধীকে চেনা যাবে। তবে একটা ব্যাপারে খটকা লাগলো, ওনার স্ত্রী মনে থাকেন সশরীরে না। ব্যাপারটা কি? কেউ কি মজা করে এমন বলেছে? তা তো নয়। গোসাই আর কালুও তো বললে ওনার স্ত্রীর সাথে থাকেন। না, এভাবে হবে না। গোল আটকাতে গেলে ময়দানে নেমে খেলতে হবে, ওই বাড়িতে রাত কাটাতে হবে, কিন্তু একা যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। কাউকে সঙ্গে নিলে সুবিধা হয়। পরের দিন আমার এক খুব কাছের বন্ধুকে বিষয়টা জানালাম, তাকে ওই বাড়িতে নিয়ে যেতে চাই এটাও জানালাম। সে তো বলতেই রাজি। আমার বন্ধু দীপক বসু একটা নামী সংবাদপত্রের সম্পাদক, কোনো একটা লেখার বিষয় পাওয়া যাবে সেই ভেবেই তার যাবার আগ্রহ। তার অফিসে 3 দিনের বেশি ছুটি মঞ্জুর হলো না। ইচ্ছে ছিল অন্তত 5 দিন থাকার। অগত্যা আর কি করা যায়, যাবার দিন ঠিক হলো। নির্দিষ্ট দিনে দুজন বেরিয়ে পড়লাম। গ্রামের সৌন্দর্য দেখে সে যেন মুগ্ধ হয়ে উঠল। বারবার সে প্রশংসার বুলি আওড়াতে লাগলো। শহরে জন্ম, শহরেই বেড়ে ওঠা, স্বাভাবিকভাবেই গ্রামের পরিবেশ দেখে আনন্দিত হওয়ারই কথা। দেখতে দেখতে প্রথমে সেই দোকানে এসে 3 দিনের খাবারের ব্যবস্থা করে নিলাম। তারপর সোজা গেলাম নগেন্দ্র বাবুর কাছে। উনি দোলনায় দোল খাচ্ছিলেন। পাশে একজন মহিলা কিছু জিজ্ঞেস করছিলেন ওনাকে। আমাদের দেখে নগেন্দ্র বাবুর ইশারায় তিনি চুপ করে গেলেন। মনে হলো ওনার স্ত্রী। তাহলে আগে যে শুনেছিলেন মনে থাকে শরীরে না, তাহলে সেগুলো হয়তো কেউ মজা করে এমনটা বলেছে। আমি এই প্রথম ওনার স্ত্রীকে দেখলাম, যদিও পুরো মুখ দেখতে পাইনি, একটা পাশ থেকে দেখলাম। যেটুকু দেখে মনে হলো নগেন্দ্রবাবুর বয়সের ধারে কাছে ওনার বয়স একদমই নয়, অনেকটাই ছোট বয়সে, বলা ভালো ওনার মেয়ের বয়সী। কাছে যেতেই নগেন্দ্রবাবু ইশারা করে ওনাকে ভেতরে যেতে বললেন। বাইরের লোকের সাথে কথা বলতে না দেওয়ার জন্যই এমনটা করলেন। হয়তো বাড়িতে এই জন্যই ঢুকতে দিচ্ছিলেন না। গিয়ে জানালাম আমরা দুজন ওই বাড়িতে 3 দিনের মতো থাকতে চাই। উনি শুনে আগের ভাড়াটাই বললেন, মানে দিনে থাকলে 1000, পুরো রাত থাকলে 800। বলেই চাবিটা দিয়ে দিলেন আর বললেন বাইরের কারোর কথায় কান দেবার দরকার নেই। এই বাড়ির অনেক বদনাম করে লোকে। চাবি নিয়ে প্রাসাদের দিকে আসছিলাম, ঠিক তখনই দীপক বলল 1 কাপ গরম চা হলে ভালো হয়। ইউটার্ন নিয়ে আবার গেলাম দোকানে। রাস্তায় অতুল ব্যানার্জির সাথে দেখা হতেই বললাম, আপনার ঘড়িটা ফেলে গিয়েছিলেন, ওটা নগেন্দ্রবাবুকে দিয়ে দিয়েছি। উনি ধন্যবাদ জানিয়ে জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছি। বললাম রাজবাড়িতে যাচ্ছি 3 দিনের মতো থাকতে, আসি, পরে কথা হবে। চা খেতে খেতে বললাম, তোমাদের রানীমা কি বাইরে আসেন না? শুনে দোকানি বলল, কিভাবে আসবে, আসার রাস্তা তো নেই। বললাম তা ঠিক, রাজাবাবু যেভাবে আড়ালে রাখেন, আসবে কিভাবে? আচ্ছা, রানীমার বয়স এত কম কেন? শুনেই যেন সবাই চমকে উঠল। একজন বলল, আপনি কোথায় দেখলেন? বললাম, কেন, তোমাদের রাজাবাবুর সাথেই তো কথা বলছিলেন। আমরা যেতেই পুরো মুখ দেখার আগেই পালিয়ে গেলেন। সবাই যেন উঠে দাঁড়িয়ে এক সুরে বললেন, আপনি ওনাকে দেখেছেন? আমিও দীপক রীতিমতো আশ্চর্য হয়ে বললাম, হ্যাঁ, কেন? তাদের মধ্যে একজন বাকিদের উদ্দেশ্যে বলল, দেখেছো, আমি আগেই বলেছিলাম ওই রাজা কিছু জাদুমন্তর জানে, না হলে যে মানুষ চলে যায় সে কিভাবে ফেরত আসে? মারা যাচ্ছে ওই বাড়িতে সবই ওই রাজার মন্ত্রের জোরেই। বিশ্বাস করছিলে না তো আমায়? শুনলে তো। আমি বললাম ব্যাপারটা কি খুলে বলো তো। বলল ওই রাজবাড়ির কিছু অংশ ভেঙে পড়ায় রানীমা তাতে চাপা পড়ে মারা গেছে। অবাক হয়ে বললাম,
কিন্তু গোসাই যে বলল ওনার স্ত্রীর সাথে থাকেন। একজন বলল, ওনার সাথে থাকেন মানে ওনার মনের মধ্যে থাকেন, জীবিত না। আবার সে হেয়ালি আমি নিজে দেখলাম। না বাবু, রানীমা খুব ভালো মনের মানুষ ছিলেন। উনি মারা গেছে বলতে আমাদের ভালো লাগে না, তাই বলি উনি সাথেই থাকেন। আমি চা খেয়ে খালি গ্লাসটা রাখতে রাখতে বললাম, ও তাহলে রাজাবাবুর মেয়ে হবে নিশ্চয়ই। আবার একজন বলল, মেয়ে? রাজাবাবুর তো কোনো মেয়ে নেই। রাজাবাবু তো একাই থাকেন। এবার আমি আরো আশ্চর্য হলাম। তাহলে ওটা কে হতে পারে যাকে গ্রামবাসী চেনেই না, নাকি আমার থেকে কিছু গোপন করছে? আমি একা দেখলে হয়তো চোখের ভুল বলে উড়িয়ে দিতাম, কিন্তু দীপক তো দেখেছে, চোখের ভুল তো নয়। তাহলে অবশেষে পৌঁছলাম আমাদের প্রধান গন্তব্যস্থলে, রাজেন্দ্র ভিলা। অদ্ভুত নাম। প্রধান লোহার গেট পেরিয়ে প্রাচীরের ভেতরে ঢুকে গাড়ি থেকে নামলাম। ভেতরে প্রায় 400 মিটারের একটা গ্রাউন্ড আছে। গ্রাউন্ডের ঠিক এক কোণে একটা প্রকাণ্ড বটবৃক্ষ বাড়িটিকে যেন আগলে রেখেছে। বটগাছের পাতা এদিক ওদিক পড়ে আছে। বেশ কিছুদিন গ্রাউন্ড পরিষ্কার করা হয়নি। দেখে মনে হলো কোনো বাগান ছিল, হয়তো অযত্নে নষ্ট হয়ে গেছে। এখন শুধু ছোট ছোট ঘাস অবশিষ্ট আছে, তবে দেখতে মন্দ লাগছে না। প্রায় মাঝখানে একটা ফোয়ারা দেখলাম, যদিও সেটা এখন পরিত্যক্ত। প্রাচীরটা আনুমানিক 10 ফুটের সমান, তার উপর কাটা তারের বেড় দেওয়া আছে। না, এত উঁচুতে আবার এই কাটা তার পেরিয়ে কারোর ভেতরে আসা সম্ভব নয়। সুতরাং কাউকে ভেতরে আসতে হলে একমাত্র দরজা দিয়ে আসতে হবে। বাড়ির ভেতরে ঢুকলাম। সামনেই পড়লো তালা দেওয়া ঘরটা। দীপককে বললাম, এই ঘরটার দিকে একটু নজর রাখিস তো। আমিও রাখবো। দীপক তালাটা হাতে নিয়ে দেখে বলল, এটা তো মরচে পড়েনি, তার মানে এটা খোলা হয়। আমি বললাম, হ্যাঁ সেটাই তো আশ্চর্যের। কি এমন আছে এখানে? শরীরটা বড় ক্লান্ত লাগছিল। সামান্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম দুজনেই। ক্লান্ত ছিলাম তাই সহজেই ঘুম এসে গেল। এতটাই ক্লান্ত ছিলাম যে খেয়াল ছিল না বাইরের মেইন লোহার দরজা সেটা বন্ধ করা হয়নি। ঘুম ভাঙলো একটা আওয়াজ শুনে। কেউ যেন লোহার ওপর কিছু রেখে ঠুকে আওয়াজ করছে। চোখ খুললাম। হঠাৎ মনে পড়লো দরজা বন্ধ করিনি। তাড়াতাড়ি দীপককে ডাকলাম। টর্চটা হাতে করে ঘর থেকে বেরিয়ে হল ঘরে আসলাম। না, কিছু নেই। কিছুক্ষণ কোনো শব্দ নেই, তারপর আবার শুরু। কিন্তু এবার দরজা ধাক্কা দেওয়ার শব্দ, সাথে কান্নার আওয়াজ। ছেলের গলা। কিছু একটা নাম ধরে মৃদু স্বরে কাঁদছে। দুজনেই ভালোভাবে শুনে বুঝলাম অঞ্জলি নামের কাউকে ডেকে কাঁদছে। কিন্তু এই নাম আমি আগেও শুনেছি। কোথায় শুনেছি ঠিক মনে করতে পারছি না। দীপক এগিয়ে যাচ্ছিল। আমি হাত ধরে থামালাম। আস্তে আস্তে বললাম, দরজা ধাক্কা দিচ্ছে যখন, তাহলে একবার ওই তালা দেওয়া ঘরটায় গিয়ে দেখি। হল পেরিয়ে ঘরটার দিকে এগিয়ে আসতেই হালকা আলোতে দেখলাম কে যেন দরজা ভাঙার চেষ্টা করছে। দীপক বলল, গিয়ে দেখি, কোনো চোর হবে হয়তো। আমি বললাম, না এখন না, আগে দেখ কি করতে চাইছে। যদি চুরি করার মতলব থাকে তাহলেও শেষে গিয়েই ধরবো। দরজা যদি ভেঙে দেয় তাহলে বোঝা যাবে ভেতরে রাজাবাবুর কি গুপ্তধন আছে, যেটা কাউকেই দেখতে দেন না। প্রায় 20 মিনিট হতে চললো। আমরা নিশ্চুপ অন্ধকারে দাঁড়িয়ে আছি। কিন্তু না হলো দরজা ভাঙা, না হলো তালা ভাঙা, দুটোর কোনোটাই হলো না। লোকটা দরজায় একবার হালকা করে আঘাত করে, আর একবার তালায় আঘাত করে। দেখে মনে হলো না দরজা ভাঙার ইচ্ছে আছে। দীপক আমায় কানে কানে বলল, দরজা খোলা ছিল, তাই হয়তো কোনো পাগল ঢুকেছে। আমার মনে হয় না এ চুরি করার মতলবে এসেছে আর আমাদের ঘুমের দফা শেষ করছে। বলে টর্চ নিয়ে তার দিকে এগিয়ে গেল। আমার বারণ যেন কানেই নিল না। আমিও পেছন পেছন গেলাম। দীপক জোরে চিৎকার করে বলল, কি চাই? লোকটা ঘুরে দাঁড়ালো। দাঁড়াতেই মুখে টর্চের আলো ফেললাম। মুখ ভর্তি দাড়ি, চুল বড় বড় আর উস্কো খুস্কো। পরনে আধা ময়লা জামা আর প্যান্ট। স্নানের বালাই নেই। দেখে পাগলের মতোই লাগলো। আলো পড়তেই এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে দাঁত খিচিয়ে। দীপক আমার সামনে ছিল। দীপককে বললাম, সাবধান দীপক, পাগল মনে হয়, কিছু করতে পারে। দীপককে সামনে পেয়ে 2 হাত দিয়ে যেন গলা ধরতে গেল। আমি উপায় না দেখে পেছন দিক দিয়ে টর্চটা দিয়ে আঘাত করলাম পাগলের মাথায়। কিছুটা লক্ষ্যভ্রষ্ট হলো। তার হাত দুটো পেছনে ধরে দীপককে বললাম, দড়ি নিয়ে আয়, বাঁধতে হবে, ছাড়া রাখা যাবে না, বিপদ হতে পারে আমাদের। ধরাধরি করে দড়ি দিয়ে বাঁধলাম। রাতটা এখানেই থাক, সকালে সবাইকে ডেকে দেখিয়ে ছেড়ে দেব, এরকম ভাবনা চিন্তা করে বেঁধে রাখলাম। বাড়ির পেছনেই শ্মশান। গ্রামের কেউ মারা গেছে, শবদেহ সৎকারের জন্য নিয়ে এসেছে কেউ। কিছু লোকেদের দেখে একটু সাহস পেলাম। দীপক বলল, একবার বাইরেটা দেখে আসি চল। প্রাচীরের বাইরে বেরিয়ে দেখলাম লোকেরা কাঠ দিয়ে চিতা তৈরি করছে। রাত হয়েছে তাই আর কাউকে ডেকে জিজ্ঞেস করলাম না। ভালো করে দেখে লোহার দরজায় চাবি দিয়ে প্রাচীরের ভেতরটা এদিক ওদিক ঘুরে দেখলাম, না
পাগলের আর কোনো সঙ্গী পেলাম না, কিন্তু বাড়িটা থেকে 5 থেকে 6 ফুট দূরে কি একটা চকচক করছে মনে হলো। কাছে গিয়ে টর্চ ফেলে দেখলাম, আশ্চর্য, এটা এখানে কেন? এই জিনিস আমি খুব ভালোভাবেই চিনি, কিন্তু এটা এখানে কেন? এটা তো আমি নগেন্দ্রবাবুকে দিয়েছিলাম, তাহলে কি উনি নিয়ে যাননি? এটা তো আমি টেবিলে রেখেছিলাম, বলেছিলাম অতুলবাবুর ঘড়ি তাকে দিয়ে দেওয়ার জন্য। সেদিন ভালো করে খেয়াল করিনি, আজ খেয়াল করলাম এটা ঠিক ঘড়ি না। ঘড়ির মতো শুধু ওপরে ডায়ালটা বসানো আছে, কিন্তু খুব চকচক করছে। কারোর চোখের দিকে যদি ফেলা হয় খুব সহজে দৃষ্টি আকর্ষণ করবে। এটার কি কাজ বুঝলাম না, তবে এটুকু বুঝলাম হয় এটা অতুল, না হলে নগেন্দ্রবাবু কেউ একজন এসেছিল এখানে। আর কিছু পেলাম না। ওটা তুলে নিজের কাছেই রাখলাম। বাইরে তখনও কাঠ সাজাতে ব্যস্ত গ্রামবাসীরা। প্রায় অর্ধেক রাত। বাড়িতে ঢুকে পাগলটাকে এক ঝলক দেখে নিলাম, সে ঘুমাচ্ছে। তারপর নিজেদের ঘরে গিয়ে দীপককে বললাম, আমি জেগে আছি, তুই একটু ঘুমিয়ে যা, সন্দেহের কিছু দেখলে না হয় উঠিয়ে দেব তোকে। সে শুয়ে পড়ল। আমি উঠে পায়চারি করতে লাগলাম। খানিক বাদে মনে হলো বাইরে তো লোক আছে, আজ কিছু আসবে বলে মনে তো হয় না, ঘুমটাও পাচ্ছে, একটু ঘুমিয়ে যাই, পরে দেখা যাবে। এই ভেবে আমিও শুয়ে পড়লাম। কিছুক্ষণ বাদে বাইরে চিৎকার শুনে ঘুমটা ভেঙে গেল। যদিও দীপক আগেই জেগে গিয়েছিল। সে বলল, ব্যাপারটা কি বলতো? আমি বললাম, চল তো গিয়ে দেখি। টর্চ জ্বালিয়ে চাবি খুঁজলাম। আশ্চর্য রকম ভাবে চাবির গোছাটা সেই জায়গায় নেই। খুঁজে কিছুটা দূরে দেখতে গেলাম, কিন্তু গোছাটায় সব চাবি নেই। খুলে কয়েকটি বের করা হয়েছে। ছুটে গিয়ে পাগলটার ঘর দেখলাম, সেখানে সে নেই। হঠাৎ চোখ গেল সেই বন্ধ ঘরটার দিকে, সেটারও দরজা খোলা। যেই ঘরটা নিয়ে আমার এত কৌতূহল ছিল সেটা অবশেষে দেখতে পেলাম না, তেমন তো কিছু দেখা গেল না। পাঁচিলের দরজা খোলা, বুঝলাম সেই চাবি খুলে পালিয়েছে। কিন্তু সে বুঝলো কিভাবে যে ওটাই ওই দরজার চাবি? বাকি চাবিগুলো তো নিয়ে যেতে পারতো। তাছাড়া ওই চাবি গোছার মধ্যেই কি ওই বন্ধ তালার চাবিটাও ছিল? সেটা আমরা আগে জানতে পারলাম না। নিজেকে খুব বোকা মনে হলো। ব্যাপারটা কি হয়েছে একবার দেখে আসি। আমি আর দীপক ছুটলাম দরজার দিকে। চিৎকারটা ঠিক বাইরে থেকে আসছে। অনেক মানুষ একসাথে কথা বলছে মনে হলো। ভালো করে খেয়াল করে বুঝলাম চিৎকারটা ওই শ্মশান থেকেই আসছে। ছুটলাম দুজনে, গিয়ে একে ওকে ধরে জিজ্ঞেস করলাম। প্রথমে তো কিছুজন আমাদেরকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, মনে হলো যেন ভূত দেখেছে। তারপর যা জানতে পারলাম তার বিবরণ নিম্নরূপ। মৃতদেহ কিছুটা দূরে রেখে কিছুজন চিতা তৈরি করছিল, আর বাকিরা অনেকটা দূরে গল্প করছিল। অমাবস্যা রাত ছিল, ফলে আলো ছাড়া কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না। সব ঠিক হয়ে যাওয়ার পর যখন মৃতদেহ নিয়ে যাবার পালা এলো, তখন সেখানে গিয়ে দেখা গেল সেখানে মৃতদেহ নেই। খাটিয়া আছে, অথচ মৃতদেহ নেই। এদিকে খোঁজা হলো, ওদিকে খোঁজা হলো, চারপাশ খুঁজে দেখা হলো, কোথাও কিছু নেই। গ্রামবাসীর ধারণা এটা ওই দানবের কাজ। দীপক বলল, কই, আমরা তো এই বাড়িতে ছিলাম, কাউকে তো দেখতে পেলাম না। এবার কিন্তু আমার মনেও সন্দেহ হতে লাগলো। যেখানে মৃতদেহ রাখা ছিল সেখানে ভালো করে দেখলাম, কোনো কিছুর চিহ্ন পেলাম না। আমরাও চারিদিকটা খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও কোনো কিছুর চিহ্নটুকু পেলাম না। কিছুক্ষণ খোঁজার পর, ব্যর্থ চেষ্টার পর সবাই যখন বুঝলো আর পাওয়া যাবে না, তখন আমরাও আশা ছেড়েই দিলাম। অবশেষে সবাই যে যার বাড়ি চলে গেল। আমরাও বাড়ির দিকে ফিরে আসলাম। প্রাচীরের ভেতর ঢুকে গ্রাউন্ড হয়ে বাড়ির দিকে আসার সময় মনে হলো বটগাছটার পেছনে কিছু একটা খসখস আওয়াজ হচ্ছে। আমি এবং দীপক দুজনেই পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলাম। ব্যাপারটা কি ঠিক বোধগম্য হলো না। আমরা যে ভীতু এমনটা নয়, তবে এই এত রাত্রে এরকম একটা অদ্ভুত শব্দ, তাও আবার এরকম নির্জন বাড়িতে, একটু যেন সত্যি গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল। আমাদের দুজনের হাতেই টর্চ ছিল, সেটাই অনেকটাই সাহস জুগিয়েছিল। দুজনেই এগোতে লাগলাম গাছটার দিকে, ধীর পায়ে এগোতে লাগলাম। আমি সামনে ছিলাম। দীপকের পায়ের চাপে মাটিতে পড়ে থাকা একটা সরু গাছের ডাল মরাত করে উঠল। সঙ্গে সঙ্গে আওয়াজ বন্ধ। আমরাও যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে পড়লাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর মনে হলো পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তখন আবার চলতে শুরু করলাম। আমি দীপককে আরো সাবধানে পা ফেলার পরামর্শ দিলাম। টর্চ না জ্বালিয়ে গাছের পেছনে গেলাম। অন্ধকারে কিছু বোঝা গেল না। টর্চ জ্বালিয়ে যা দৃশ্য দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। মাথা থেকে পুরো শরীর ঘামতে শুরু করলো।
হাতে রাখা টর্চটা সহ হাত কাঁপতে লাগলো, শুধু হাত না পুরো শরীরটাই কাঁপতে লাগলো। এটা কি ভয়ের জন্য নাকি অন্য কিছু সেটারও বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যেন কেউ আমায় বশীভূত করেছে, যার জন্য আমার মাথার কোনো অংশই কাজ করছে না। জানি না দীপকের কি অবস্থা হলো। আমার সেদিকে নজর নেই, আমি শুধু সামনে ঘটে যাওয়া ঘটনা দেখতে লাগলাম। সেটা সত্যি নাকি স্বপ্ন নাকি কাল্পনিক সেসব বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। দেখলাম একটা প্রকাণ্ড গাছের নিচে বসে চোখের সামনে এক নরখাদককে। অমাবস্যায় রাতে সত্যি সে যেন এক দানবের চেয়ে কম কিছু না, তবে পার্থক্য এটাই যে তার চেহারা মানুষের মতো। দেখলাম সাজানো চিতা থেকে সদ্য হারিয়ে যাওয়া মৃতদেহটা ছিঁড়ে খুবলে খাচ্ছে, যেন অনেক দিনের ক্ষুধার্ত প্রাণী তার শিকার করে মহানন্দে খেতে বসেছে। আমরা যেতেই যেন তাতে বাধা পড়ল। সেই হিংস্র ক্ষুধার্ত মানবরূপী চেহারা আর কেউ নয়, বরং সে আমাদের হাতেই আটকে থাকা পরবর্তীতে চাবি খুলে পালিয়ে যাওয়া পাগলটা, যাকে কিছুক্ষণ আগেই বেঁধে রেখেছিলাম। মুখের দিকে আলো পড়তেই মুখ ভরি আধা কাঁচা পাকা দাড়িতে ওপর টাটকা রক্ত চকচক করতে লাগলো। বড় বড় চুল দাড়ি থাকায় মুখটা এমনিতে বিভৎস দেখতে লাগছিল, তাতে কাঁচা রক্ত পড়তে আরো যেন ভয়ঙ্কর লাগলো। রীতিমতো ভয় পেয়ে যাবার অবস্থা। দীপক তো ভয় পেয়ে চিৎকার করে উঠল। তার চিৎকারে পাগলটাও কিছুটা ভয় পেয়ে পালিয়ে যাবার উপক্রম করছিল। ব্যাপার বুঝে আমি পকেট থেকে রিভলভার বের করে ফায়ার করলাম। গুলিটা লাগলো না, প্রায় গা ঘেঁষে বেরিয়ে গেল। পাগলটা কিছুটা থতমত খেয়ে গেল। সেই সুযোগে আমি কাছে গিয়ে মাথায় রিভলভার ঠেকিয়ে বললাম, পালানোর চালাকি করলে বিপদ। ততক্ষণে দীপক নিজেকে সামলে নিয়েছে। আমি দীপককে বললাম ওর হাত বাঁধতে। দীপক তাই করলো। তারপর একটা ঘরে নিয়ে গিয়ে হাতের সাথে পাগুলো বেঁধে দিলাম। তারপর বাইরে থেকে দরজায় তালা দিলাম, যাতে না বেরোতে পারে। দীপককে বললাম রাতটা এভাবেই থাক, সকালে সবাইকে ডেকে ব্যাপারটা জানাতে হবে। আধ খাওয়া দেহটা তখনও পড়ে আছে গাছের পেছনে, বেশিক্ষণ এভাবে রাখাটা ঠিক হবে না। দীপককে বললাম চল আমরাই সৎকার করে দিই। দীপক বলল, পাগল নাকি তুই? ওটার অবস্থা দেখেছিস? চোখ খুবলে খাওয়া, পেটটা চিরে ফেলেছে, সমস্ত নাড়িভুড়ি বেরিয়ে গেছে। ওখানে আমি আর যাবই না, দরকার পড়ে তুই যা। আমি আর নেই, বরং এই পাগলটাকে এখানে দেখে রাখছি। কিন্তু আমার একার পক্ষে সৎকার সম্ভব না। একটা চাদর দিয়ে ওটাকে ঢেকে দিলাম আপাতত। তারপর ফিরে এসে দরজাটা একটু ফাঁক করে দেখলাম পাগলটাকে। হাতে লেগে থাকা রক্ত চাটছে, হাত বাঁধা অবস্থায় আছে, তাই কষ্টই হচ্ছে এমনটা করতে। একটা মানুষ কিভাবে এমনটা করতে পারে? যদিও আমাদের দেশেই এক প্রকার উপজাতি আছে যারা মানুষের মাংস খায়। আন্দামানে সেন্টিনেলিজ নামক এক উপজাতি আছে যাদের মনে করা হয় তারা মানুষের মাংস খায়। যদিও সঠিক প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু ওই দ্বীপে যারাই সেই উপজাতির বিষয় জানতে গেছে তারাই আর ফেরেনি। এই থেকেই মনে করা হয় ওই উপজাতি তাদের মেরে খেয়েছে। ভারত সরকার ওই দ্বীপটি বহিরাগতদের জন্য নিষিদ্ধ করেছেন। তাছাড়া তো কোনো উপজাতির নাম শুনিনি এরকম। আর এর সাথে আরও কেউ আছে। সেটা নগেন্দ্র নারায়ণ রায় নাকি অতুল ব্যানার্জি নাকি অন্য কেউ, কালকেই বোঝা যাবে। রাতটা এভাবেই কাটলো। সকাল হতে না হতেই গোসাইকে নিয়ে গেলাম অতুল বাবুর বাড়ি। অবশ্যই পাগলটাকে দীপকের তত্ত্বাবধানে রেখেছিলাম। অতুল বাবুকে বললাম, নগেন্দ্র বাবু কি একটা দরকারে ডেকেছেন, এখনই যেতে হবে। প্রায় বগল দাবা করে নিয়ে আসলাম সেই অভিশপ্ত বাড়িতে। তার আগে নগেন্দ্র বাবুকেও এই বাড়িতে আসার জন্য খবর পাঠিয়েছিলাম। দেখলাম আমরা আসার আগে নগেন্দ্রবাবু সহ পুরো গ্রাম প্রাচীরের ভেতরের মাঠে উপস্থিত। জনতার সামনে অতুল বাবুকে হঠাৎ প্রশ্ন করলাম, আচ্ছা অতুল বাবু, আপনি ঘড়িটা নিয়েছিলেন নগেন্দ্রবাবুর থেকে? বললেন, হ্যাঁ, কিন্তু আবার হারিয়ে ফেলেছি। আবার প্রশ্ন করলাম, কখন হারালেন আবার? উনি হয়তো বুঝতে পারেননি আমি এরকম প্রশ্ন করব, তাই কোনো প্রস্তুতি ছাড়াই যেন সত্যি কথা বললেন যে এই তো কাল রাত্রেই হারালাম। বলেই যেন একটু আফসোস করতে লাগলেন, যেটা আমি স্পষ্ট অনুমান করতে পারলাম। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে কাল রাত্রে কে এসেছিল। তারপর সবার উদ্দেশ্যে বললাম, আমি একজনকে নিয়ে আসছি, দেখুন তো আপনারা একে চিনতে পারেন কি না। তারপর দীপককে বললাম, ওকে নিয়ে আয় তো। দীপক দরজা খুলে পায়ের বাঁধন খুলে দিয়ে শুধু হাত দুটো বেঁধে হাজির করলো। তখন অবশ্য হাতে মুখে রক্তের দাগ নেই, খেয়ে পরিষ্কার করে নিয়েছে। সবার সামনে নিয়ে এসে আবার জিজ্ঞেস করলাম, আপনারা ভালো করে দেখুন চিনতে পারেন কিনা, আর অতুল বাবু আপনিও দেখে বলবেন। পাগলটাকে দেখে সবাই যেন আঁতকে উঠল। নগেন্দ্র বাবু আশ্চর্য হয়ে বলে উঠলেন, রাজেন্দ্র তুই? কারোর কারোর মুখ চোখ দেখে মনে হলো যেন ভূত দেখেছে। অবশ্য পুরো ঘটনা জানলে ওদের যে কি প্রতিক্রিয়া হবে তা কে জানে। আমি এবং দীপক দুজনেই আশ্চর্য হয়ে গেলাম কিছুক্ষণ। তারপর গোসাইকে জিজ্ঞেস করলাম, চেনো একে? গোসাই বলল, বিলক্ষণ চিনি, শুধু আমি কেন, সবাই চেনে একে, এ তো রাজাবাবুর ছেলে।
আমি এবার নগেন্দ্রবাবুর উদ্দেশ্যে বললাম, দেখুন, আমার ব্যাপারে হয়তো আপনি এতদিনে জেনেই গেছেন যে আমি কে, কেন এসেছি ইত্যাদি। তাহলে ভালো হয় আপনি ব্যাপারটা বলুন, ঘটনাটি কি। নগেন্দ্রবাবু একটু চুপ থেকে চোখের জলটা মুছে বলতে শুরু করলেন, আমার দুটো ছেলে, ছোট ছেলে মহেন্দ্র আর বড় ছেলে রাজেন্দ্র, যাকে আপনি পাগলের অবস্থায় দেখেছেন, ওটাই আমার জ্যেষ্ঠ পুত্র রাজেন্দ্র। ওর যখন 2 বছর বয়স তখন থেকে নিজের সাথে সাথে অন্যদের আঙুল মুখে নিয়ে চুষতো। আমি প্রথম প্রথম ভাবতাম বাচ্চা তো তাই এমন করছে, বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু যত দিন যায় ততই ওটার প্রবণতা বাড়তে থাকে। একদিন ওর মা আমায় ব্যাপারটা জানায়, আমি ভাবলাম এটা ওর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, এখন না শাসন করলে বড় হয়েও এমনটা করবে। তারপর থেকে যখনই আমার নজর পড়তো আমি শাসন করতাম। কিছুদিন পর দেখলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু দুশ্চিন্তা বাড়লো যখন ওর স্কুল থেকে কমপ্লেন আসতে লাগলো, লাগাতার অভিযোগ আসতে লাগলো স্কুল থেকে যে আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করুন, না হলে আমাদের স্কুল ছাড়তে হবে ওকে। ওর বন্ধুদের থেকেও একই অভিযোগ। আমি বিরক্ত হয়ে স্কুল ছাড়িয়ে দিলাম। দেখলাম যখন শাসনেও কাজ হচ্ছে না তখন ওকে মারধর করতে লাগলাম, যদি কিছুটা পরিবর্তন হয়। পরিবর্তন তো দূরে থাক, আরও বাড়তে লাগলো। শেষে আমার মনে হলো কোনো ডাক্তারের পরামর্শ করা দরকার। অতুল বাবু আমাদের পারিবারিক ডাক্তার, ওনাকে ঘটনাটা বললাম। উনি শুনে কয়েকটি ডাক্তারের নাম বললেন। বিশ্বাস করুন আপনি, কেউই কিছুটি করতে পারলো না। বলল ছোটবেলা থেকে এই অভ্যেসটা থেকে গেছে, এখন বদঅভ্যেসে রূপান্তরিত হয়েছে। একদিন অতুলবাবু আমাদের বাড়ি এসেছেন, রাজেন্দ্র সামনেই ছিল। হঠাৎ অতুলবাবু ডান হাতের বুড়ো আঙুলে জোরে একটা কামড় দিতেই অতুলবাবু চিৎকার করে উঠলেন। পাশে পড়ে থাকা একটা লাঠি নিয়ে রাজেন্দ্রর পিঠে দিলাম বসিয়ে। তারপর আমার দিকে তাকিয়ে নগেন্দ্রবাবু বললেন, আপনি বিশ্বাস করবেন না তমালবাবু, কুকুরকে লাঠি দিয়ে মারার পর যেমন লেজ গুটিয়ে একটা গোঙানি করতে করতে পালায়, ও ঠিক তেমনই গোঙানি করে পালালো, যেটা আমাকে খুবই আশ্চর্য করেছিল। ব্যাপারটা বোধহয় অতুলবাবুও খেয়াল করেছিলেন। তারপর বেশ কয়েকদিন ধরেই ও বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এদিক ওদিক সন্ধান করতে লোক পাঠিয়েও কিছুই পাইনি। খুব ব্যথা পেয়ে এই রাজবাড়ির নামটা পাল্টে ওর নামে মানে রাজেন্দ্র ভিলা রাখলাম। ছেলে দুঃখ নিয়ে চলে গেলে ছেলের নামটাই বাঁচিয়ে রাখি, সেই উদ্দেশ্যেই নাম বদল করেছিলাম এই প্রাসাদের। তারপর হঠাৎ একদিন রাজেন্দ্র বাড়ি ফিরে আসে। আমি তখন ফন্দি করলাম ওর বিয়ে দিয়ে দিই, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। ওর বিয়ে দিলাম, কিছুদিন ঠিকঠাক চলছিল। তারপর একদিন ওই দিকের দেওয়ালটা হঠাৎ ভেঙে পড়ে, আমার স্ত্রী তাতে চাপা পড়ে মারা যায়। খবরটা বৌমাই আমায় প্রথম দেয়। যখন গিয়ে দেখি তখন, বলেই কাঁদতে থাকলেন। তারপর আবার চোখ মুছে বলতে শুরু করলেন, দেখি দেখি যে হারামজাদাটা মৃতা মায়ের হাত কামড়ে খাচ্ছে। ছি, আপনি বলুন না, নিজের মাকে কেউ এভাবে। আমার সাথে সাথে গোটা গ্রাম সে দৃশ্য দেখেছিল, দেখে কেউ স্থির থাকতে পারেনি। গ্রামবাসীরা লাঠি দিয়ে ওকে প্রায় অর্ধমৃত করে দিয়েছিল। আমি শেষের আগের বসে আদেশ দিলাম, দূরে কোনো গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো, শিয়াল কুকুরে ছিঁড়ে খাক, এ ছেলের মুখ আমি দেখতে চাই না, দেখতে চাই না। কথাগুলো বলেই নগেন্দ্রবাবু হাউ হাউ করে কেঁদে ফেললেন। কিছুক্ষণ সবাই চুপ, শুধু নগেন্দ্রবাবুর কান্না ছাড়া আর কোনো শব্দই নেই। নীরবতা ভেঙে আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনার বাড়িতে যে মহিলাটিকে দেখেছিলাম? আমার কথা শেষ না হতেই তিনি বললেন, ওটা আমার বড় পুত্রবধূ অঞ্জলি। রাজেন্দ্র ওকেও খেতে চেয়েছিল, আমি অঞ্জলিকে আড়াল করেই রেখেছি সবার থেকে, কারণ। একবার সবার মুখের দিকে তাকিয়ে আবার বললেন, কারণ ওর একপাশের গালের মাংসটা খুবলে নিয়েছে। কি ভয়ঙ্কর! এ কি মানুষ না অন্য কিছু? মনে মনে ভাবলাম। নগেন্দ্রবাবু আবার শুরু করলেন, আমার স্ত্রী মারা যাবার পর থেকেই ওই বাড়িতে আমি আর ওই বৌমা, এই দুটি প্রাণী থাকি। কাজ করার জন্য কিছু লোক থাকে অবশ্য, কিন্তু আমি মনে করি আমার স্ত্রী আমার মনের মধ্যে জীবিত আছে। এই গ্রামের কেউই বলার সাহস পায় না যে আমার স্ত্রী মারা গেছে। আর আপনি যে বন্ধ ঘরটা সম্বন্ধে জানতে চেয়েছিলেন, সেটাতেই রাজেন্দ্র থাকতো, তাই ওই ঘরটায় আমি কাউকেই যেতে দিতাম না। আমি মনে মনে হিসেব করলাম, রাজেন্দ্র যেহেতু এই বাড়ির ছেলে, তাই চাবিটাও সহজেই খুঁজে পেয়েছিল, কারণ এই বাড়িটা ওর কাছে অজানা না। আর ওই অঞ্জলি নামটা ওর স্ত্রীর নাম। তারপর অতুল বাবুকে বললাম, এবার অতুল বাবু আপনি বলুন তো, কেন আপনি কাল এখানে এসেছিলেন? আর আপনি যে কাল এসেছিলেন তার প্রমাণ হলো আপনি কালকেই সেই ঘড়িটা হারিয়েছেন, যেটা এখানেই পড়েছিল আর এখন আমার কাছে আছে। তাহলে বলুন আপনি। অতুল বাবু একটু যেন আশ্চর্য হলেন কথাটা শুনে। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, পরবর্তী শিকার খুঁজতে। আমি চমকে জিজ্ঞেস করলাম, মানে?
তিনি বললেন, আমি নগেন্দ্রবাবুর বন্ধু, পাশাপাশি পারিবারিক ডাক্তারও। নগেন্দ্রবাবু ওনার ছেলের বিষয়ে আমাকে সবটাই বলেছিলেন। প্রথমে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু তারপর যেদিন ওনার বাড়িতে গিয়ে রাজেন্দ্র আমার হাতে কামড়ানোর ফলে নগেন্দ্রবাবু ওকে মারার পর ওর আচরণ দেখলাম, সেদিন আমার মনেও সন্দেহ হলো যে এটা সাধারণ জিনিস না। তারপর রাজেন্দ্র বাড়ি ছেড়ে আমার কাছে গিয়ে ওঠে, আমাকে সমস্ত ঘটনা খুলে বলে। আমি ওকে বাইরে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাই। সেখানে জানতে পারি ওর মধ্যে ওয়েন্ডিগো সাইকোসিস নামক বিরল সিমটম দেখা গেছে, যেটা আস্তে আস্তে ওকে নরখাদকে পরিণত করবে। গোটা পৃথিবীতে এটা খুবই বিরল রোগ। এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। নিজেদের যদি বাঁচাতে হয় তবে একে মেরে ফেলতে হবে। কথাটা শুনে আমি খুবই ভয় পেয়ে যাই। এটা শুধু আমি জানতাম, নগেন্দ্র বাবুকেও জানাইনি। তারপর আমার একদিন প্রচুর টাকার দরকার পড়ে। ছেলেকে ডাক্তারি পড়তে বিদেশে পাঠাতে হবে। নগেন্দ্র বাবুর কাছে চেয়েও পাইনি। এদিকে শুনি রাজেন্দ্রকে গ্রামবাসীরা মেরে কোনো জঙ্গলে ফেলে এসেছে। আমার মাথায় শয়তান বুদ্ধি খেলে গেল। আমি খোঁজ করে অর্ধমৃত রাজেন্দ্রকে নিজের কাছে নিয়ে আসলাম, ওকে সুস্থ করলাম। শুরু করলাম আমার শয়তানি। প্রথম প্রথম ওকে শ্মশানে পড়ে থাকা আধপোড়া মরার হাত পা এসব দিয়ে একদম সম্পূর্ণ নরখাদক তৈরি করলাম। তারপর আমি টার্গেট করলাম এই ভিলা। এটা অনেকটা নির্জন, এখানে কিছু হলে গ্রামের লোক দেখতে পাবে না। ওকে বললাম ওই ভিলা থেকে মানুষকে আনবি আমার কাছে। তারপর থেকেও একজন করে আনতে লাগলো, আর আমি মূল্যবান অঙ্গ যেমন কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড ইত্যাদি বের করে এক্সপোর্ট করতাম। তারপর বাকি কিছুটা ওকে খেতে দিয়ে বাকিটা ওখানেই ফেলে আসতে বলতাম। কিন্তু রোজ তো আর প্রাচীরে দরজা খোলা থাকতো না। যেদিন না খোলা পেতাম সেদিন বাইরে অপেক্ষা করতাম। কেউ বেরিয়ে আসলেই ওই ঘড়ির মতো জিনিসটা দিয়ে তার দৃষ্টি আকর্ষণ করতাম। ওটাতে আলো ফেললে খুব চকচক করে। কিছুক্ষণ দেখার পর যখন বোঝা যায় এটা ঘড়ি নয়, তখন আরো কৌতূহল বেড়ে যায় ওটাকে সামনে এসে দেখার জন্য। ব্যাস, দরজা খুলে আসতেই হতো, আর তাহলেই আমাদের কাজ হয়ে যেত। কি সাংঘাতিক! আমি তো রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। মনে হচ্ছিল কেউ যেন আমায় অজ্ঞান করে কানের সামনে গল্প বলছে। জ্ঞান ফিরল পায়ে একটা পিঁপড়ে কামড় দেওয়ার পর। স্বাভাবিক হতে জিজ্ঞেস করলাম, কারোর জীবন নিয়ে আপনি সন্তানকে ডাক্তার বানাচ্ছেন? আসলে ডাক্তারের কাজ হলো জীবন দেওয়া, জীবন নেওয়া না। কিছুটা থেমে আমি আবার প্রশ্ন করলাম, আপনি যখন সবকিছু করলেন তখন বাকিটুকু কেন ফেলে আসতেন? উনি বললেন, আমি জানি আমি পাপ করছি, তার কিছুটা অন্তত পূর্ণ করি। বাকিটুকু ফেলে আসতাম যাতে মৃত ব্যক্তির সৎকারটুকু ভালোভাবে হয়। আমি পাপী হতে পারি, কিন্তু একেবারে নিষ্ঠুর নই। আমি বললাম, এই নৃশংস ঘটনার জন্য আপনার ফাঁসিও কম হবে। আমি তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ স্টেশনে খবর পাঠিয়ে অতুল ব্যানার্জি এবং রাজেন্দ্র নারায়ণ রায় দুজনকে পুলিশের হাতে তুলে দিলাম। তারপর গাছের পেছনে আধখাওয়া মরদেহটা সবাইকে দেখিয়ে তার সৎকারের ব্যবস্থা করতে বললাম। চিতায় মৃতদেহ তোলা হলো, আগুন দেওয়া হলো। আমি স্পষ্ট দেখলাম রাজেন্দ্র হাতকড়ি পড়ে যেতে যেতে ক্ষুধার্ত লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে চিতায় পুড়তে থাকা দেহটার দিকে। জিভটা যেন লক লক করছে ওটার জন্য। গল্পটা হয়তো অন্য গল্পের তুলনায় একটু অন্যরকম, কিন্তু সবসময় তো সামাজিক গল্প খুঁজে পাওয়া যায় না। আর পার্সোনালি আমার গল্পটা নিজেরও খুব পছন্দ হয়েছে। সাসপেন্স গল্প পড়তে আমারও খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।